নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরও কিছু ভৌতিক ও দৈবিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, শীত পড়ছে, একটু রাত হলেই সব নিঝুম, মানে ঘটনা শোনার উপযুক্ত সময়। খুব সহজেই প্রতিটা জিনিসকে ফিল করা যায়। নিঝুম রাতের নিস্তব্ধতা, কে যেন হাঁটছে, ওই বুঝি আবার কিছু একটা সরে গেল। উজ্জ্বল দুটো লাল চোখ নিয়ে কেউ বুঝি তাকিয়ে আছে। তাই চটপট কানে হেডফোন গুঁজে নাও আর চলে এসো অলৌকিক যে তোমাদের অপেক্ষায়। তো আজ তোমাদের জন্য থাকবে 3টে ঘটনা, যার প্রথমটা শেয়ার করেছে বৈশালী সানকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, এমন নিত্য নতুন ভৌতিক, অলৌকিক ও দৈবিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। নমস্কার অমিত, আমি বৈশালী সানকি, হুগলি বারুইপাড়া থেকে লিখছি। আজ আমি একটি ভৌতিক অনুভূতির কথা বলতে চলেছি। যদিও ঘটনাটি ভৌতিক না দৈবিক তা নিয়ে দ্বিমত থাকতে পারে। তো ঘটনাটা বেশ কয়েক বছর আগের, এখন আমার স্পষ্ট মনে আছে। তখন আমি ক্লাস 8-এ পড়ি। হাফ ইয়ারলি এক্সাম হয়ে গিয়েছে, সামান্য একটু বিরতি। তাই বিকেল থেকে ফ্রি হয়ে আমি টিভি দেখছিলাম। আমার মা কখন রাতের রান্না করে নিজেই খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তবুও টিভি দেখে যাচ্ছি। বাবা তখন কাজ থেকে ফেরেননি। মা যেই ঘরে ঘুমোচ্ছিলেন, আমি সেই ঘরেই টিভি দেখছিলাম। এরপর রাত যখন 10:30 বাজে, বাবা তখন বাড়ি ফিরলেন। তারপর ফ্রেশ হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, মা কোথায় রে? আমি বললাম, এই তো ঘুমোচ্ছে। বাবা বলল, ও এইমাত্র ঘুমোলো? আমি বললাম, না না, মা তো আজ তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে। দেখলাম আমার কথা শুনে বাবা কেমন ভুরু কুঁচকে তাকালো। তারপর গিয়ে খেতে বসলো। কিন্তু খেতে খেতে বারবার এই ঘরের দিকে তাকাচ্ছিল বাবা। আমার যেন কেমন লাগলো। বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, কিছু দরকার? বাবা তখন আমাকে যে কথা বললেন, শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। বললেন, আমি যখন কাজ থেকে ফিরেছি তোর মা তার আগেই ঘুমিয়ে পড়েছে। তাহলে দোতলায় তোর মায়ের মতো কে হাঁটাহাঁটি করছে? আমি তো শুনে অবাক, এসব কি বলছে বাবা? তো আমি এরপর উঠে দোতলায় গেলাম। এদিক ওদিক ভালো করে দেখলাম, কিন্তু না, কেউ কোথাও নেই। আমি ভেবেছিলাম যে হয় বাবা ভুল কিছু শুনেছে, না হলে চোর টোর কিছু ঢুকেছে। কারণ মায়ের মতো এই বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া সন্ধ্যের পর থেকে ছাদের গেটও লক করা থাকে, তাই কারো ঢোকার প্রশ্ন তো ওঠেই না। কিন্তু বাবারও ওদিকে একই কথা, একবার নয় বেশ কয়েকবার নাকি শুনেছেন। তো এরপরে আমি আর বাবা চুপ করে বসে রইলাম, অপেক্ষা করছিলাম ওই হাঁটাহাঁটির আওয়াজ শুনবো বলে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, কোনো শব্দ নেই। বাবাকে বললাম, দেখেছো, ভুল কিছু শুনেছ, কোনো শব্দ নেই। বলতে না বলতেই একটা শব্দ পেলাম। সত্যি সত্যি একটা হাঁটার আওয়াজ, একদম অবিকল আমার মায়ের মতো। উনি যেভাবে হাঁটেন ঠিক তেমনই আওয়াজটা। কিন্তু এই তো, মা তো পাশেই দিব্যি ঘুমোচ্ছেন। তাহলে কার আওয়াজ? সঙ্গে সঙ্গে আমি আর বাবা তখন ওপরে উঠলাম। হঠাৎ করেই আওয়াজটা তখন বন্ধ হয়ে গেল।
তবুও ভালো করে এদিক ওদিক দেখলাম, কিন্তু মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়ে পর্যন্ত নেই। দুজনেই তো আমরা অবাক, তাহলে আওয়াজটা আসছিল কোত্থেকে? তো এরপরে আমরা আবার নিচে নেমে এলাম। নিচে নামতেই আবার আওয়াজটা শুরু। আমি বললাম, আমি তো অনেক আগে থেকেই টিভি দেখছিলাম, কই তখন তো কোনো আওয়াজ ছিল না। বাবা বললেন, টিভি দেখার ঝোঁকে হয়তো শুনতে পাসনি। তো যাই হোক, সেই রাতটা ওইভাবেই কাটলো। পরদিন আমি আর বাবা মাকে ঘটনাটা বললাম। শুনে মা বললেন, কি বলছো এসব? আমি ছাড়া আমার মতো আর কে হাঁটবে বাড়িতে? তবে কি জানো তো, অনেকদিন ধরেই আমি একটা স্বপ্ন দেখছি। কেউ একজন স্বপ্নে এসে একটা শিব মন্দির বানাতে বলছে আমাকে। সে নাকি আমাদের ভালো করতে চায়, তার জন্য এসব হচ্ছে না তো। এরপর আমার বাবা আর মা শিব মন্ত্রে দীক্ষিত হন। ঠাকুরকে বলেন শিব মন্দির একটা অবশ্যই বানাবেন। তারপর থেকে তেমন কোনো আওয়াজ কিন্তু আর শোনা যেত না। মাও সেই রকম স্বপ্ন আর দেখতেন না। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে তাপসী দাস কুড়ি। অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। তবে ঘটনাটা পড়ে আমার বুঝতে একটু অসুবিধে হচ্ছিল, তাই সারমর্মটুকু নিয়ে নিজের মতো করে শোনাচ্ছি। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হাই দাদা, আমি তাপসী দাস কুড়ি। অনেকদিন পর আজ আবার তোমাকে একটা ঘটনা লিখছি। ব্যাঙের শত্রু সাপ হতে পারে, সাপের শত্রু বেজি হতে পারে, কিন্তু মানুষের শত্রু মানুষই, তাও আবার কাছের লোক। তোমায় কারো খারাপ করতে হবে না, কারো কোনো ক্ষতিও করতে হবে না। শুধু একটু ভালো থাকো, জীবনে একটু উন্নতি করো, দেখবে তোমার কত শত্রু তৈরি হয়ে গেছে। যারা তোমার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু পেছনে তোমার কুৎসা করবে, তোমায় ফেলে দেওয়ার চেষ্টা করবে, তুমি বুঝতেও পারবে না যে তোমার দোষটা কোথায়। এমনটাই হয়েছিল আমাদের সঙ্গে। আমাদেরই কাছের লোক, তার নাম প্রকাশে নিলাম না। তবে যখন আমাদের কিছুই ছিল না, খুবই অভাব ছিল আমাদের, তখন আমাদের সঙ্গে তার ভালোই ভাব ছিল। উঠতে বসতে সবসময় আমাদের খোঁজ খবর নিতেন। কিন্তু যখন একটু একটু করে সময় বদলালো, একটু একটু করে আমরা সুখের মুখ দেখলাম, বাবা ব্যবসা শুরু করলো, লাভের মুখ দেখলো, বাড়ি করলো, গাড়ি করলো, তখন কি করে সেই মানুষই আমাদের শত্রু হয়ে উঠল। না, কথাবার্তা যোগাযোগ সবই ছিল, কিন্তু সেটা ওপরে ওপরে, ভেতরে ভেতরে আমাদের ক্ষতি চাইতো, আর আমরা সেটা বুঝতাম না। কিন্তু দেখতাম আস্তে আস্তে আমাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে লাগলো যা কোনোভাবেই ঘটার কথা ছিল না। এমন চলতি দোকান যেখানে কাস্টমারদের দিয়ে কুলোনো যেত না, আস্তে আস্তে সেই দোকানে ভাটা পড়তে লাগলো। বিনা কারণে কাস্টমাররা সবাই মুখ ফিরিয়ে নিতে লাগলো। আবার হাতে যেটুকু যা সঞ্চয় ছিল তাও আস্তে আস্তে শূন্য হয়ে যেতে লাগলো। কারণ কখনো মায়ের শরীর খারাপ, তো কখনো আমার শরীর খারাপ, কখনো দাদার, বৌদি, ভাইপো, ভাইজি সবাই ভুগছে। অ্যাক্সিডেন্ট করে বাবাও দীর্ঘদিন ভুগল। প্রায় 10 বছর এরকম দুর্যোগ চলেছিল আমাদের উপর দিয়ে। এছাড়াও আজ এই ঝামেলা, তো কাল ওই সমস্যা, একেবারে নাজেহাল হয়ে গিয়েছিলাম আমরা। শেষে একদিন একজন আমাদের বলেছিলেন, আপনাদের একটা কথা বলি। হ্যাঁ, মানুষের জীবনে অনেক সময় সময়ের প্রভাবে এরকম হয়, খারাপ সময় আসে মানুষের জীবনে, তখন অনেক সমস্যা, অনেক বিপদ আপদ আসে। কিন্তু কি জানেন তো, সব সময় যে এটা সময়ের জন্যই হয় তা কিন্তু নয়।
অনেক সময় অনেকের নজর লেগে হয়, বা কেউ জাদুটোনা করলেও হয়। আপনারা বরং ভালো কোনো একজন অ্যাস্ট্রোলজার দেখান, তিনি সব বলতে পারবেন। তো সেই মতো অনেকের কাছে যাওয়া হয়েছিল। এ এক কথা বলে তো উনি আর এক কথা বলেন। এমন করতে করতে শেষে একজন সন্ধান পেলেন মা। তারাপীঠের একজন তন্ত্র সাধক তিনি। তার কাছে গেলে তিনি মাকে যা বললেন শুনে তো মা পুরো তাজ্জব হয়ে যায়। তিনি বলেছিলেন, এই নামে কাউকে চেনেন? তিনি আপনাদের উপরে কালো জাদু করেছেন। আপনারা ভালো থাকুন, জীবনে উন্নতি করুন, তিনি চান না। মা শুনে বলল, কিন্তু বাবা, আপনি যার কথা বলছেন তার সঙ্গে তো আমাদের বহুদিনের পরিচয়। তিনি তো এমন নন, সবসময় আমাদের ভালো চান। উনি তখন বললেন, ও সব মুখের কথা, অন্তরের কথা নয়। এত বছর ধরে এমন কত দেখলাম, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, অন্তরঙ্গ বন্ধু, তারাই মূল সর্বনাশের হোতা। তারপর তিনি মাকে খানিকটা জল পড়া, কিছুটা ধুনো, আরো অনেক কিছু দিয়েছিলেন। অনেক কিছু করতে বলেছিলেন। সেসব করার পর এখন অনেকটাই ভালো আছি আমরা। কিন্তু যারা আমাদের এই সর্বনাশ করার জন্য, আমাদের পথে বসানোর জন্য, আমাদের অথর্ব করে দেওয়ার জন্য এই কঠিন কালো জাদু করেছিল, তাদের শেষে কি পরিণতি হয়েছিল শুনবে? নিজের দুটো হাঁটুতেই অপারেশন হয়ে এখন ঠিক মতো হাঁটতেই পারেন না, একরকম প্রতিবন্ধী প্রায়। আবার ওনার স্বামী সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে কলকাতার একটা নার্সিংহোমে দীর্ঘদিন ভর্তি ছিলেন। টাকা পয়সা শ্রাদ্ধ ছাড়া আর কিছুই হয়নি। এছাড়াও ওনার ছেলে, বৌমা, নাতি নাতনি দুদিন ছাড়া ছাড়াই খুব শরীর খারাপে ভোগে। আমরা যেমন মুদি দোকান থেকে মাসকাবারি মাল আনি, ওরা তেমন মেডিসিন শপ থেকে ওষুধ আনে। এই এখন ওদের অবস্থা। না না, আমি কারো ধর্ম দেখছি না, শুধু এটাই বলছি যে কারো ক্ষতি করে, হিংসে করে কেউ চিরকাল ভালো থাকতে পারে না। ওরা আমাদের ক্ষতি করলেও, আমাদের উপরে জাদুটোনা করলেও আমরা কিন্তু কিছুই করিনি, খারাপও চাইনি, শুধু ওপরওয়ালার কাছে বিচার চেয়েছিলাম। আরে দীর্ঘ নিঃশ্বাস বলে তো একটা জিনিস আছে। হঠাৎ চোট পেলে আমরা যেমন মারে বাবারে বলে উঠি, তেমনি অতিরিক্ত কষ্টে মানুষের দীর্ঘ নিঃশ্বাস পড়ে। কত অত্যাচারী রাজা মহারাজার সাম্রাজ্য গুটিয়ে গেল, আর তুমি ভাবছো তুমি মন্দ কাজ করবে আর তোমার কিছু হবে না? তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা, খুবই শিক্ষণীয় একটা ঘটনা। তো এবারে চলে যাব আজকের তৃতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে আশিস কুমার দে। অসংখ্য ধন্যবাদ ভাই ঘটনাটি শেয়ার করার জন্য। তবে ঘটনায় যাওয়ার আগে বলি, এমন ঘটনা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে বলতে পারো। এবারে শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। নমস্কার অমিতদা, আমি আশিস কুমার দে, অলৌকিকের একজন পুরনো শ্রোতা। আজ আমি তোমাকে আমার বাবার সামনে ঘটা একটা সত্যি ঘটনা বলবো। ঘটনাটি আজ থেকে আনুমানিক 50 বছর আগের। তখন আমার বাবার বয়স ওই 15 কি 16 বছর। উনি তখন থাকতেন শ্রীরামপুর, হুগলিতে। তো ওনারা যে পাড়ায় থাকতেন সেখানে একজন ভদ্র মহিলা ছিলেন, খুবই দুঃখী। ওনার স্বামী প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়িতে ফিরে ওনার উপরে খুব অত্যাচার করত, খুব মারধর করত, অশান্তি করত। রান্না করা খাবার দাবার সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত, খেতে দিত না। দিনের পর দিন এরকম অত্যাচার করত ওনার ওপরে। কিন্তু মহিলাটি ছিলেন খুবই ভালো এবং ভদ্র প্রকৃতির, তাই এত অত্যাচার সহ্য করেও উনি মুখ বুজে থাকতেন। কিন্তু কতদিন
বিনা দোষে রোজ রোজ এই অন্যায় অত্যাচার কতদিন সহ্য করবেন? তাই একসময় ওনার ধৈর্যের বাঁধ ভাঙতে বসল এবং উনি আত্মহত্যার কথা ভাবতে লাগেন। এই জীবনে আর কখনো সুখ আসবে বলে তো মনে হয় না। সারা জীবনই অশান্তি ভোগ করার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। আমিও শান্তি পাবো, উনিও শান্তি পাবেন, সবাই শান্তি পাবে। উনি যখন বিছানায় শুয়ে শুয়ে এসব কথা ভাবছিলেন, তখন একটা ঘটনা ঘটে। হঠাৎই বাড়ির বাইরে থেকে একটা ডাক শুনতে পেলেন উনি। বাড়িতে কেউ আছো? আওয়াজ শুনে মহিলাটি এরপর বাইরে বেরোলেন। বেরিয়ে দেখেন একজন ফকির বাবা, বেশ উঁচু লম্বা ঢিলে ঢালা একটা পোশাক পরনে। ফকির বাবা তখন ওনাকে বললেন, মা, দুটো ভিক্ষে দিবি? অনেক দূর থেকে আসছি, সকাল থেকে কিচ্ছু খাইনি। মহিলাটি তখন একটি থালায় করে চাল, আলু আর দুটো খুচরো পয়সা নিয়ে এলেন। চোখের জল আঁচল দিয়ে মুছতে মুছতে সেগুলি ওনাকে দিলেন। ফকির বাবা তখন ওই থেকে বললেন, কি রে বেটি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কোনো সমস্যা? বাবা মনে করে আমাকে সব বলতে পারিস, দেখ যদি আমি কোনো সমাধান দিতে পারি। মহিলাটি কিন্তু কিন্তু করতে করতেও সব কথা শেষে বললেন ফকির বাবাকে। সব শোনার পর ফকির বাবা তার ঝোলা থেকে কি একটা জিনিস বার করে সেই মহিলাটির হাতে টুক করে দিয়ে বললেন, মুঠো খুলবি না, সোজা ঘরে নিয়ে যা। ঘরে গিয়ে মুঠো খুলে যেটা দেখতে পাবি এক নিঃশ্বাসে খেয়ে নিবি, সব ঠিক হয়ে যাবে, যা। বলে এরপর ফকির বাবা সেখান থেকে চলে গেলেন। তারপর মহিলাটি ঘরে গিয়ে হাতের মুঠোটা খুললেন, দেখেন একটা বাতাসা। তারপর ফকির বাবার কথা অনুযায়ী বাতাসাটা এরপর উনি খেয়ে নিলেন। তারপর কি চমৎকার হলো কে জানে, ওনার স্বামী আর ওনাকে মারধর করতো না, কোনো অশান্তি নয়, কোনো ঝামেলা নয়। এমনকি একসময় ওনার স্বামী মদ পর্যন্ত খাওয়া ছেড়ে দিলেন। সংসারে মন বসলো, কাজে মন বসলো, ঘর সংসারে জীবনে সুখ শান্তি এলো। মহিলাটি তখন তো বেজায় খুশি। মনে মনে ভাবেন, ফকির বাবার সঙ্গে আবার যদি কখনো দেখা হয়, ওনাকে বলবো যে ওনার দেওয়া সেই দানে আমার স্বামী ভালো হয়ে গেছে, সংসারে সুখ শান্তি ফিরে এসেছে। সেদিন তো ফকির বাবাকে তেমন কিছু দিতে পারিনি, এরপর যেদিন দেখা হবে সেদিন ভালো কোনো জিনিস দেব ওনাকে। কিন্তু দুঃখের কথা, বছরের পর বছর পেরিয়ে গেল, সেই ফকির বাবার আর দেখা পেলেন না তিনি। অনেকে জিজ্ঞেস করতেন ওনার ব্যাপারে, আমার বাবাকেও বলেছিলেন, কিন্তু কেউ ওনার কোনো সন্ধান দিতে পারেনি। এমনকি সেই ফকির বাবা যে কখনো সেই পাড়ায় এসেছিলেন তাও অনেকে জানে না। শেষে সবাই একটাই কথা দিয়ে তাকে বুঝিয়েছিলেন যে আদেও হয়তো তিনি কোনো ফকির বাবাই ছিলেন না, ছিলেন ওনার ত্রাণকর্তা, ছিলেন ঈশ্বর, যিনি মহিলাটির কষ্ট দেখে আর থাকতে পারেননি, নিজেই এসে ওনার দুঃখ কষ্ট সঙ্গে করে নিয়ে গেলেন। তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। এটা কিন্তু খুব সুন্দর একটা ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে কমেন্ট পড়ার পালা। গত এপিসোডে আবুল হোসেন দাদা লিখেছেন, তোমার ভয়েস শুনে মনে বল পাই, ঘটনা পাঠানোরও প্রেরণা পাই। মনীষা কাকিমা লিখেছেন, সকাল সকাল তোমার মুখে ঠাকুরের ঘটনা শুনে খুব ভালো লাগলো। অজন্তা হরে লিখেছেন, প্রথম ঘটনাটা শুনে মন ভরে গেল, আর দ্বিতীয় ঘটনাটা সত্যি খুব ভয়ের। অর্পণ সাহা লিখেছে,
শোনার আগে লাইক করে দিলাম। প্রত্যেকবারের মতো এবারও ভালোই হবে। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার ঘটনা শুনছি, খুব খুব ভালো লাগে, তাই অপেক্ষা করি কতক্ষণে অমিত ভাইয়ের ভয়েসটা শুনতে পাবো। সোহিনী বক্সি লিখেছে, এত সুন্দর সুন্দর ঘটনা শুনতে শুনতে অনেক সময় কমেন্ট করতেই ভুলে যাই। ভুললে হবে, ভোলার আগে কমেন্ট করে দিতে হবে। ওই যে আবুল হোসেন দাদা বললেন, ঘটনা শুনে উনি ঘটনা পাঠানোর প্রেরণা পান, তেমন আমিও তোমাদের কমেন্ট পড়ে এপিসোড তৈরি করার প্রেরণা পাই। তো এছাড়াও আরও কমেন্ট করেছো বর্ষা চ্যাটার্জি, কৃষ্ণা হালদার, অমিতা জেঠিমা, স্বপ্না বাজাল, রিয়া সরকার, মায়াদি, বিটিএস আর্মি গার্লস, পূজা সামন্ত, গীতাদি, মিঠুন পাল সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।